আজকে আমরা একটা ভিন্নধর্মী কনসেপ্টের উপর নির্মিত মুভি সম্পর্কে জানবো, যেখানে আমরা দেখব একটি মেয়ে ফ্যামিলির কারণে কতটা বিপদগামী হতে পারে। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? সাইমা এক্সপ্লেন্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি যে মুভিটি এক্সপ্লেন করব তার নাম অয়েল্ড। এই মুভিটি মুক্তি পায় 2014 সালে এবং এই মুভিটির IMDb রেটিং 7.1 আউট অফ 10। মুভির শুরুতে পাহাড়ের উপর একটা মেয়েকে বসে থাকতে দেখা যায়, আর এই মেয়েটির নাম ছিল চেরিল। এই চেরিলই হলো এই মুভির মেইন ক্যারেক্টার। চেরিল তার মায়ের মৃত্যু শোক এবং হাজবেন্ডকে ডিভোর্স, এই দুই কারণে সে ডিপ্রেসড হয়ে হাইকিং এ যাওয়ার ডিসিশন নেয়। আর তখন তার পায়ের অবস্থা দেখে এটা বোঝা যায় যে সে ছিল একজন নিউ হাইকার, এবং এই হাইকিং এ আসার পর থেকে সে প্রতিদিন নতুন নতুন বিপদের সম্মুখীন হতে থাকে। এরপর চেরিলকে দেখা যায় একটা রেসিডেন্ট হোটেলে এসে রুম ভাড়া নিতে, আর সেখানে সে তার এক্স হাজবেন্ডের অ্যাড্রেস ব্যবহার করে। তারপর চেরিল তার এক্স হাজবেন্ডকে কল করে বলে তার এক্স হাজবেন্ড যেন চেরিলের ছোট ভাইকে জানিয়ে দেয় চেরিল এখন কোথায় আছে। পরদিন সকালে চেরিল তার হাইকিং এর জন্য জিনিসপত্র গুছিয়ে নিয়ে প্যাসিফিক ক্রিস্টালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। চেরিল যখন গাড়িতে করে যাচ্ছিল তখন ড্রাইভার একটা গান প্লে করে, আর গানটা ছিল চেরিলের মায়ের অনেক পছন্দের একটা গান। তখন চেরিল তার অতীতে মায়ের সঙ্গে কাটানো দিনগুলোর কথা ভাবতে থাকে। এমন সময় ড্রাইভারের ছেলে গানটা অফ করে দেয়, কারণ সে বই পড়ছিল। আর এটা দেখে চেরিলের তখন রাগ হয় ছেলেটির উপর। এরপর চেরিল গাড়ি থেকে নেমে রেজিস্টার বুকে সাইন করে এবং সামনের দিকে হাঁটতে থাকে। একসময় ক্লান্ত হয়ে সে তার টেন্টের ভিতরে বসে। এরপর যখন চেরিলের ক্ষুধা পায় তখন তার মায়ের কথা মনে পড়ে। তার মা একাই কিভাবে জব, লেখাপড়া এবং ফ্যামিলিকে সামলিয়েছে। চেরিলের মা যখন চেরিলের সাথে লেখাপড়া করত তখন চেরিল তার মায়ের সাথে অনেক খারাপ আচরণ করত। এই কথাগুলো ভাবতে ভাবতে পরের দিন সকাল হয়ে যায়। চেরিল যখন খাবার রান্না করার জন্য আগুন জ্বালাতে চায় তখন সে কিছুতেই আগুন জ্বালাতে পারে না, ফলে সে তখন কাঁচা খাবার খেতে শুরু করে। আর এভাবে চেরিলের 5 দিন কেটে যায়, ফলে তার শরীরের পানি শূন্যতা দেখা দেয়। তখন চেরিল খুঁজতে থাকে আশেপাশে কোনো সাহায্য পাওয়া যায় কিনা। চেরিলের বাবা ছিল একজন মাদকাসক্ত ব্যক্তি। তার বাবা কারণে অকারণে তার মায়ের উপরে শারীরিক এবং মানসিক নির্যাতন করত, কিন্তু চেরিলের মা তার ছেলে এবং মেয়ের কথা চিন্তা করে চেরিলের বাবার সব নির্যাতন মুখ বন্ধ করে সহ্য করত। তারপর চেরিলের বাবা চেরিল এবং তার ছোট ভাইয়ের সাথে একই আচরণ করতে শুরু করে। তখন চেরিলের মা চেরিলের বাবাকে ছেড়ে চিরদিনের জন্য চলে আসে, সাথে করে নিয়ে আসে শুধু চেরিল আর তার ছোট ভাইকে। এরপরে তার মা হোটেলের ওয়েট্রেসের কাজ করে ফ্যামিলির খরচ জোগাতো। এরপর চেরিল এবং তার ভাই যখন বড় হয় তখন তারা তার মাকে দোষারোপ করত যে তাদের মা কেন এমন মাদকাসক্ত ব্যক্তিকে বিয়ে করেছিল, তাছাড়া তার মা কেন তাদেরকে জন্ম দিয়েছিল। তাদের মায়ের কারণে এখন তাদের দুই ভাই বোনের জীবন নষ্ট হয়ে গেছে। তখন চেরিলের মা তার সন্তানদের মুখে এমন কথা শুনে শুধু হাসতো, আর এটাই যেন ছিল তার মায়ের ভাগ্যের নির্মম পরিহাস। আর এইসবের কারণে চেরিলের ছোট ভাই তার মায়ের সাথে কথা বলতো না 3 বছর। এমনকি তার মা যখন হসপিটালে ছিল তখন মাকেও দেখতে যায়নি। হাজবেন্ড এবং সন্তানদের কাছ থেকে এমন ব্যবহার পেয়ে চেরিলের মা কখনোই তার সন্তানদের সাথে খারাপ আচরণ করতো না। সবসময় সে তাদের হাসি খুশি এবং সুখী দেখতে চাইতো। এক সময় তার শরীরে থাকা টিউমার ক্যান্সারের রূপ নেয়, কিন্তু এই কথা সে তার সন্তানদেরকে কখনোই বলেনি। সুযোগ পেলেই চেরিল এবং চেরিলের ভাই তার মাকে অপমান অপদস্থ করত, কিন্তু তার মা তাদের এই আচরণগুলো হাসি মুখেই মেনে নিত। মৃত্যুর আগে চেরিলের মা তার চোখ দুটো ডোনেট করে দিয়েছিল। এরপর চেরিল যখন হাঁটছিল তখন সে 2টা গাড়ি দেখতে পায়। তখন চেরিল গাড়ির মালিকের কাছে সাহায্য চায়, আর লোকটিও তখন চেরিলকে সাহায্য করতে রাজি হয়। চেরিল লোকটিকে বলে এখানে আমার হাজবেন্ড এবং আমি দুজনেই হাইকিং এ এসেছি। আমি যেহেতু অসুস্থ তাই আগে চলে এসেছি এবং আমার হাজবেন্ড পিছনেই আছে। আমার এখন গরম খাবার এবং শাওয়ার নেওয়ার প্রয়োজন। এরপর চেরিল যে লোকটির গাড়িতে বসে এবং সেখানে একটা গান দেখতে পায়। তখন চেরিল কিছুটা ভয় পেয়ে যায়। তারপর লোকটি চেরিলকে বিভিন্ন জিনিস খেতে দেয়, আর চেরিলকে বলে বাসায় যে যেন তুমি আমার ওয়াইফের সঙ্গে এই কথাগুলো শেয়ার করো না, তাহলে কিন্তু আমার ওয়াইফ ভীষণ রাগ করবে, কারণ এগুলো যখন আমি খাই তখন তার নাকি ঘৃণা করে। চেরিল লোকটির বাড়িতে যেয়ে তার স্ত্রীকে দেখার পরে আশ্বস্ত হয় যে লোকটা অবশ্যই একজন ভালো মানুষ। ডাইনিং টেবিলে যখন খাবার দেওয়া হয় চেরিল তখন রাক্ষসের মতো খেতে থাকে। তখন লোকটি চেরিলকে বলে তোমার হাজবেন্ডের মনে হয় কমন সেন্স বলতে কিছুই নেই, তোমার মতো অসুস্থ মানুষকে সে কিভাবে একা ছাড়লো। তখন লোকটির ওয়াইফ বলে পৃথিবীতে সবাই তো আর তোমার মতো না, তুমি কিনা যতটা তোমার ওয়াইফকে কেয়ার করো ফ্র্যাঙ্ক। সত্যি তার ওয়াইফকে দেখে বোঝা যায় মিস্টার ফ্র্যাঙ্ক তার ওয়াইফকে কতটা কেয়ার করে। এরপর দেখা যায় চেরিলকে মন ভরে শাওয়ার নিতে, আর তখন তার হাজবেন্ডের কথা মনে পড়ে। চেরিল ও তার হাজবেন্ড একটা ট্যাটু শপে যায়, আর দুইজনের হাতে সেম ট্যাটুই করায়। তখন শপের মালিক জানতে চায় আপনারা দুইজন কেন সেম ট্যাটু করাচ্ছেন। তখন চেরিল শপের মালিক
মালিককে বলে একটু পরেই আমরা দুজনে ডিভোর্স নিতে যাচ্ছি, তো তাই আমরা দুইজনে চাচ্ছিলাম এমন কিছু করতে যাতে আমাদের দুজনের ভেতরে একটা বন্ডিং থাকে। তখন শপের মালিক জানতে চায় আপনাদের দুজনের ভেতরে কি এমন ঘটনা ঘটেছিল যে আপনাদের কাছে এখন বিয়েটাকে টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। তখন চেরিলের হাজবেন্ড বলে এগুলো নিয়ে অন্তত আমাদের ভিতরে কোনো অনুশোচনা নেই। তাছাড়া এখন কাপলরা বিয়ে টিকিয়ে রাখার প্রয়োজনীয়তার চাইতে ডিভোর্সকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। এমনকি অনেকের কাছ থেকে আপনি এটা জানতে পারবেন বিয়ের পর তাদের আবেগ কাজ করেছিল বলে তারা ট্যাটু করিয়েছিল, কিন্তু ডিভোর্সের সময় তখন তাদের বিবেক কাজ করেছিল তাই তারা ট্যাটু রিমুভ করিয়েছে। তখন শপের মালিক বলে হ্যাঁ, মাঝে মাঝে এটাও হতে পারে। তখন চেরিল শপের মালিককে বলে সে তার হাজবেন্ডের সঙ্গে চিট করেছিল। তখন শপের মালিক চেরিলের হাজবেন্ডের কাছে জানতে চায় সে যেটা বলছে ঘটনাটা কি তাই ছিল। তাছাড়া আমার মনে হয় এই ঘটনার জন্য সে হয়তো আপনাকে সরিও বলেছিল। চেরিল আবারও তখন তার হাজবেন্ডকে সরি বলে। চেরিলের হাজবেন্ড তখন চেরিলকে বলে এসব কথা এখন বাদ দাও। এরপর চেরিল সেই ট্যাটু শপের মালিককে বলে আমি অনেকবারই আমার হাজবেন্ডের সাথে চিট করেছি। এরপর চেরিল এবং তার হাজবেন্ড যখন ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে যায় তখন সেখানে থাকা একজন স্টাফ চেরিল এবং তার হাজবেন্ডের কাছে জানতে চায় আপনাদের দুজনের মধ্যে কে বিপদগামী যে কারণে আজকে আপনাদের ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে হচ্ছে। তখন চেরিল বলে আমাদের ভিতরে কেউই বিপদগামী না, আমরা দুজনে নিজেদের ইচ্ছায় ডিভোর্স নিতে চাইছি। এরপর দেখা যায় সেখান থেকে বাইরে বেরিয়ে চেরিল এবং চেরিলের হাজবেন্ড দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন চেরিলের হাজবেন্ড চেরিলকে বলে তোমার সাথে কাটানো এই 60টি বছর অনেক চমৎকার ছিল, যেটা আমাদের দুজনের পাগলামির মধ্য দিয়েই কেটেছে। এরপর দুজন দুজনের কাছ থেকে বিদায় নিয়ে যে যার পথে চলে যায়। এরপর চেরিলের শাওয়ার নেওয়া শেষ হলে সে ফ্র্যাঙ্কের সাথে বেরিয়ে পড়ে। এরপর দেখা যায় সে কিছু শপিং করে আবারও ফ্র্যাঙ্কের গাড়িতে এসে উঠেছে। ফ্র্যাঙ্ক তখন চেরিলের কাছে জানতে চায় সেখানে তো তোমার হাজবেন্ডকে দেখলাম না। চেরিল ফ্র্যাঙ্ককে বলে আমি ভয় তোমার সাথে মিথ্যা কথা বলেছিলাম, আসলে আমার হাজবেন্ড আমার সাথে এখানে আসেনি। ফ্র্যাঙ্ক তখন বলে এটা আমি আগে থেকেই জানতাম, আর এই মিথ্যাটার জন্য আমি তোমাকে দোষ দিচ্ছি না। তবে তুমি কি তোমার হাজবেন্ডের কাছ থেকে চিরদিনের জন্য চলে এসেছো? চেরিল বলে হ্যাঁ, আর আমার হাজবেন্ড প্রতিটা মুহূর্ত আমাকে বিভিন্নভাবে আঘাত করত। তারপর চেরিল ফ্র্যাঙ্কের কাছে জানতে চায় আমি কি আমার হাজবেন্ডকে ছেড়ে এসে ঠিক করিনি? তখন ফ্র্যাঙ্ক বলে হ্যাঁ, অবশ্যই তুমি ঠিক করেছো, কারণ ফ্র্যাঙ্ক তো এখনো বুঝতে পারেনি যে চেরিল কোন লেভেলের খেলোয়াড়, আর এজন্যই সে চেরিলের কথায় সায় দিয়েছে। ফ্র্যাঙ্ক চেরিলকে বলে আমি তোমাকে একটা কথা বলতে চাই, আর তা হলো তুমি যেন তোমার হাজবেন্ডের কারণে জীবনটাকে নষ্ট করো না, পারলে জীবনটাকে আরো সুন্দর করে সাজানোর চেষ্টা করো। এরপর ফ্র্যাঙ্ক চেরিলকে তার হাইকিং এর জায়গায় নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। চেরিল আবারও রেজিস্ট্রেশন বুকে সাইন করে হাইকিং করতে থাকে। এরপর চেরিল যখন রান্না করে খাবার খেতে পারে তখন চেরিল আরো বেশি খুশি হয়। পরদিন সকালে চেরিল যখন আবার হাইকিং এ বের হয় তখন সে একটা সাপ দেখে ভয় পেয়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। রাতে যখন সে টেন্টের ভিতরে শুয়েছিল তখন তার বেস্ট ফ্রেন্ড মার্গারিটার কথা মনে পড়ে। এরপর তার মনে হতে থাকে সকালে দেখা সাপটি হয়তো এখন তার টেন্টের ভিতরে লুকিয়ে আছে। তখন সে টেন্টের বাইরে যে হুইসেল দিতে থাকে, আর তখন সেখানে থাকা যত পশু পাখি ছিল তারা তখন সেখান থেকে ভয়ে পালিয়ে যেতে থাকে। এরপর সে দেখে তার বেডে একটা শুঁয়োপোকা আছে। রাতে চেরিল যখন শুয়েছিল তখন তার অতীতের কথা মনে পড়তে থাকে। তখন তার হাজবেন্ডের কথাগুলো যেন তার কাছে হুইসেলের শব্দের মতো লাগতো। চেরিল যখন হেঁটে যাচ্ছিল তখন সে তার এক পুরনো বন্ধুকে দেখতে পায়, আর চেরিল তখন তার কাছে যায়। সেও একজন হাইকার ছিল। এরপর তারা দুজন বসে অনেক সময় গল্প করে। চেরিলের ফ্রেন্ড চেরিলের সাথে অনেক কিছু শেয়ার করে হাইকিং এর ব্যাপারে। চেরিল আবারও তখন অতীতের কথা মনে করতে থাকে। সে তার বেস্ট ফ্রেন্ড মার্গারেটকে বলেছিল সে প্রেগনেন্ট। মার্গারেট তখন চেরিলের কাছে জানতে চায় এই বাচ্চার বাবাকে। চেরিল তখন মার্গারেটকে বলে সে এই ব্যাপারে কিছুই জানে না, কিন্তু চেরিল জানতো এই বাচ্চার বাবা হলো তার বয়ফ্রেন্ড। তখন চেরিল তার বেস্ট ফ্রেন্ড মার্গারেটকে নিয়ে সেই বাচ্চাটাকে অ্যাবর্শন করে ফেলে। আর হসপিটালে চেরিল প্যাসিফিক ক্রিস্টালের একটা বই দেখতে পায়। তখনই চেরিলের মাথায় ঢোকে এই হাইকিং এর ভূত। তারপর চেরিল তার বেস্ট ফ্রেন্ড মার্গারেটকে বলে আমার মা চায় আমি 8-10টা মেয়ের মতো ঘর সংসার করি, কিন্তু এই ঘর সংসার করা আমার পক্ষে সম্ভব না। আমি চাই আমার জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে। তখন মার্গারেট চেরিলকে বলে তুই এটা কেমন কথা বলছিস? এরপর দেখা যায় চেরিল একটা বড় পাথরের কাছে এসে আটকে গেছে, আর অনেক কষ্টের পরে সে সেখান থেকে বের হতে পারে। এরপর সে আবারও হাঁটতে থাকে। অনেক পথ হাঁটার পরে সে কিছু হাইকারকে দেখতে পায়। তখন সে তার পুরনো সেই ফ্রেন্ডকে আবারও সেখানে দেখতে পায়, আর সেই ফ্রেন্ড তখন চেরিলকে চিপস এবং ড্রিঙ্কস এনে খেতে দেয়। সেখানে চেরিলের এক্স হাজবেন্ড চেরিলের হাইকিং এর জন্য কিছু জিনিসপত্র পাঠিয়েছিল, আর সেই জিনিসপত্রের ভিতরে একটা চিঠিও ছিল। চিঠিতে চেরিলের এক্স হাজবেন্ড চেরিলকে এনকারেজ করে কিছু কথা লিখেছিল, কারণ তারা এখন আর হাজবেন্ড ওয়াইফ না, তারা এখন ছিল একে অন্যের শুধুই বেস্ট ফ্রেন্ড। চেরিলের চিঠি পড়া শেষ হতেই তখন আবারও তার এক্স হাজবেন্ডের কথা মনে পড়ে। তার এক্স হাজবেন্ড তাকে কতটাই না ভালোবাসতো। এরপর চেরিল যে বসে হাইকারদের রাধুনির কাছে। রাধুনি তখন চেরিলের পায়ের অবস্থা দেখে বলে তোমার শুয়ে
সাইজটা ছোট হয়ে গেছে। তাছাড়া তোমার ব্যাগের ওজনটা কমিয়ে ফেলো। যে জিনিসগুলো তোমার লাগবে না সেগুলো ফেলে দাও, তাহলে দেখবে হাইকিং করতে তোমার জন্য সুবিধা হচ্ছে। এরপর চেরিল তার এক্স হাজব্যান্ডকে কল করে বলে, তুমি যে শু পাঠিয়েছিলে আমার জন্য সেটা ছোট হয়ে গেছে, এখন এটা দিয়ে আমি কি করব? তখন তার এক্স হাজব্যান্ড বলে, আমি তোমার জন্য আরেক জোড়া নতুন শু পাঠাচ্ছি, তুমি কোনো টেনশন করো না। এরপর চেরিলের অতীতে তার মায়ের সঙ্গে কাটানো সময়ের কথা মনে পড়ে। তখন তার মা চেরিলকে বলে সে যে ড্রেসটা পরে আছে তাতে তাকে অনেক সুন্দর মানিয়েছে। চেরিলের মা তখন বলে এরকম আরো একটা ড্রেস চেরিলকে সে পরবর্তীতে গিফট করবে। এরপর চেরিলের মনে পড়ে তার মায়ের অসুখটা প্রথম যখন ধরা পড়ে, তার মায়ের মেরুদণ্ডে টিউমার হয়েছিল, তারপর সেটা থেকে ক্যান্সারের পর্যায়ে চলে যায়। তার মা ঘোড়ায় চড়তে খুব পছন্দ করত, কিন্তু ডক্টর বলে দেয় তার মা আর কখনো ঘোড়া চড়তে পারবে না। চেরিল ও তার ছোট ভাই ভীষণভাবে ভেঙে পড়ে তার মায়ের এই অসুখের কথা শুনে, কিন্তু তা তার মাকে এই কথাটা বুঝতে দেয় না। পরদিন সকালে চেরিলকে দেখা যায় রাস্তার সাইডে দাঁড়িয়ে মানুষের কাছে লিফট চাইতে। তখন সেখানে একটা গাড়ি এসে থামে। চেরিল প্রথমে ভেবেছিল হয়তো লোকটি তাকে লিফট দেবে, কিন্তু পরে দেখে সে লোকটা একটা সাংবাদিক। লোকটি চেরিলকে দেখে ভেবেছে যে সে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে কাজ খুঁজছে, তাই সে চেরিলের হাতে কিছু খাবার দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় চেরিলকে অন্য লোকের কাছ থেকে লিফট নিতে। তখন আবারও চেরিলের তার মায়ের কথা মনে পড়ে। চেরিল যতই তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করুক না কেন, তার মা কখনো চেরিলের সাথে খারাপ আচরণ করতো না। তার মা সবসময় হাসি মুখে তার সাথে কথা বলতো। এরপর চেরিল এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে চারপাশে শুধু বরফ আর বরফ। চেরিল সেখানে দুইজনকে বরফের উপর স্কেটিং করতে দেখে আর তাদের সাথে কথা বলার চেষ্টা করে। চেরিল তখন তাদের কাছে জানতে চায় এই জায়গার নাম কি। তখন তারা জানায় এই জায়গার নাম হলো ক্যালিফোর্নিয়া। চেরিল যখন বরফের উপরে শুয়েছিল তখন আবারও তার মায়ের কথা মনে পড়ে। চেরিলের মায়ের একটা পছন্দের ঘোড়া ছিল। চেরিলের মা চেরিলকে বলে তার মৃত্যুর পরে যেন সে ঘোড়াটিকে দেখে রাখে। চেরিল যেন কখনো এই ঘোড়াটিকে কষ্ট না দেয়, কারণ তার মা যখন তার বাবাকে ছেড়ে চলে এসেছিল তখন এই ঘোড়াটাই তার মাকে অনেক সাহায্য করেছিল। চেরিলের মায়ের মুখে এমন কথা শুনে অবলা পশুটিও চেরিলের মায়ের জন্য তখন কাঁদতে থাকে। এরপর চেরিল যখন খাবার খাচ্ছিল তখন সেখানে একটা হায়না চলে আসে, কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হায়নাটা আবার চলে যেতে থাকে। তখন চেরিল দৌড়ে যেয়ে হায়নাটাকে পিছন দিক থেকে ডাকে, তবে হায়নাটি সেখান থেকে চলে যায়। চেরিলের তখন আবারও তার মায়ের কথা মনে পড়ে। চেরিলের মা যখন হসপিটালে ছিল তখন সে যন্ত্রণায় ছটফট করছিল। চেরিল তখন তার মাকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে আসে। সেখানে থাকা একজন নার্স চেরিলের কাছে জানতে চায় তার মায়ের অবস্থা এখন কেমন। তখন চেরিল বলে হয়তো তার মা 1 বছরও বাঁচতে পারে অথবা 1 মাসও বাঁচতে পারে। তখন নার্স বলে আমি গডের কাছে প্রেয়ার করব সেজন্য তোমার মাকে বাঁচিয়ে রাখে। চেরিল বাসায় ফিরে দেখে সমস্ত বাসাটাই নোংরা করা, আর এগুলো তার ছোট ভাইই করেছে। আর যদি তার মা সুস্থ থাকতো তাহলে রুমের ভিতরে এতটা নোংরা হতো না। এরপর তার ছোট ভাই বাসায় ফেরে। চেরিল তখন তার ছোট ভাইয়ের কাছে জানতে চায় সে কেন মাকে হসপিটালে দেখতে যায়নি। তখন চেরিলের ছোট ভাই বলে আমি মাকে এটা বোঝাতে চাই যে আমি মাকে একটুও ভালোবাসি না, যেন তার কষ্টটা একটু কম হয়। এরপর তারা দুই ভাই বোন গডের কাছে তার মায়ের জন্য প্রেয়ার করতে থাকে। তারপর চেরিল তার ছোট ভাইকে বলে জানিস আজকে মা কি বলছিল? মৃত্যুর আগে গড নাকি মানুষের মনের ইচ্ছা পূরণ করে, কারণ মায়ের খুব ইচ্ছা ছিল রুমে শুয়ে লেক দেখার। এখন হসপিটালে যে রুমে মা শুয়ে আছে সে রুম থেকে লেকটা খুব সুন্দরভাবে দেখা যায়। পরদিন তারা দুই ভাই বোন হসপিটালে যে দেখে তার মা আর নেই। তখন সেখানে থাকা নার্স তাদেরকে বলে তোমাদের মা মৃত্যুর আগে তার কর্নিয়া দুটো ডোনেট করে গেছে। এই কথা শুনে তারা দুই ভাই বোন তখন মায়ের জন্য কান্নায় ভেঙে পড়ে। এরপর দেখা যায় পাহাড়ের উপরে বসে চেরিল যখন তার পায়ে টেপ পেঁচাচ্ছিল তখন সেখানে আবারও সেই হায়নাটা চলে আসে। চেরিল হায়নাটার কাছে জিজ্ঞাসা করে তুমি কি চাও? কিছুক্ষণ পরে চেরিল দেখে হায়নাটা সেখান থেকে চলে গেছে। এরপর চেরিল তার অতীতের কথাগুলো মনে করতে থাকে। চেরিল যখন পড়াশোনা করতো তখন সে তার এক্স হাজবেন্ড পলকে বিয়ে করে, কিন্তু বিয়ের পরেও চেরিল তার বয়ফ্রেন্ডের সাথে রিলেশন কন্টিনিউ করে যায়, কারণ তার বয়ফ্রেন্ডই ছিল তার ড্রাগসের পার্টনার। এছাড়া চেরিল এবং চেরিলের মা রেস্টুরেন্টে ওয়েট্রেসের জব করতো। চেরিল তার এক্স হাজবেন্ড পলকে বিয়ে করেছিল কারণ পল যেন চেরিলের ড্রাগসের টাকার যোগান দিতে পারে, কিন্তু দেখা যায় চেরিল দিন দিন আরো বেশি উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। চেরিল যেখানেই যেত সেখানেই সে অন্য পুরুষের সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়তো, যেটা কি সহজ বাংলায় লোকে বলে পরকীয়া। প্রায় চেরিলের এক্স হাজবেন্ড চেরিলকে তার বিভিন্ন বন্ধুর বাসা থেকে নেশাগ্রস্ত অবস্থায় বাসায় নিয়ে আসতো। চেরিলের এক্স হাজবেন্ড চেরিলকে তার ফ্রেন্ডের বাসায় এমন অবস্থায় দেখতো যে পলের জায়গায় অন্য কোনো হাজবেন্ড হলে সে চেরিলকে 70 হাত মাটির নিচে পুঁতে ফেলতো, কিন্তু পল চেরিলকে তেমন কিছু বলতো না। পল শুধু একটা জিনিসই চাইতো চেরিল যেন ভালো হয়ে যায়। আর এভাবে তাদের জীবন থেকে কেটে যায় 60টি বছর। একসময় চেরিল তার এক্স হাজবেন্ডের উপরে বিরক্ত হয়ে তাকে ডিভোর্স দেয়, কিন্তু চেরিল ছিল অনেক বুদ্ধিমতী।
তবে সে তার এক্স হাজব্যান্ডের সাথে ফ্রেন্ডশিপের রিলেশনটা ঠিকই রাখে, যেন সে তার এক্স হাজব্যান্ডের কাছ থেকে প্রয়োজনীয় সবকিছু নিতে পারে। কারণ চেরিল খুব ভালো করেই জানতো তার এক্স হাজব্যান্ড তাকে অনেক বেশি ভালোবাসে, আর এই সুযোগটারই সে সদ্ব্যবহার করতে থাকে। চেরিল যখন এই কথাগুলো ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছিল, তখন একটা গাছের ডালের সাথে তার কপালে ধাক্কা লাগে। তখন সে দেখতে পায় কপাল কেটে রক্ত বের হচ্ছে। কিন্তু সব বাধাকে উপেক্ষা করে চেরিল এগিয়ে যেতে থাকে সামনের দিকে, কখনো নদী আবার কখনো পাহাড়। এমন সময় চেরিলের আবারও তার মায়ের কথা মনে পড়ে। একদিন চেরিলের মা গুনগুন করে একটা গান গাচ্ছিল। তখন চেরিল তার মায়ের কাছে জানতে চায় তার মা এত খুশি কেন। তখন চেরিলের মা বলে, আমাদের সবকিছুর অভাব থাকলেও ভালোবাসার কোনো অভাব নেই, আর মানুষের মনে যখন আনন্দ থাকে তখনই সে গান করে। তখন চেরিল তার মাকে বলে, তোমার এত আনন্দ কোথা থেকে আসে? তুমি আর আমি সারাদিন ওয়েট্রেসের কাজ করে এই বাড়ির লোনের টাকা পরিশোধ করছি, আর আমার মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত এই লোনের টাকা আমাদের পরিশোধ করে যেতে হবে। এরপর চেরিল তার মাকে বলে, তুমি যদি ওই নেশাগ্রস্ত ব্যক্তিকে বিয়ে না করতে তাহলে আজ আমাদের এই অবস্থায় পড়তে হতো না। তখন চেরিলের মা চেরিলকে বলে, আমি ওই নেশাগ্রস্ত ব্যক্তিকে বিয়ে করেছিলাম বলে হয়তো তোমাদের মতো সুন্দর ফুটফুটে দুটো বাচ্চাকে আমি পেয়েছি। এটাকে আমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার বলে মনে করি, আর তোমাদের দুই ভাই বোনকে নিয়ে এখন আমি অনেক সুখে আছি, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপর চেরিলের মা চেরিলকে বলে, আমি চাই তুমি তোমার জীবনটাকে অনেক সুন্দর করে সাজাও, আর আমি তোমার কাছ থেকে এই একটা জিনিসই প্রত্যাশা করি। তবে তোমার নেশাখোর বাবার জন্য আমার প্রতিটা সেকেন্ড অনুশোচনা হলেও তোমার ছোট ভাইয়ের মধ্যে কোনো অনুশোচনা নেই। আর আমিও বুঝতে পারি না সেও কিভাবে দিন দিন তার বাবার মতো নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। তার কি কোনো দায়িত্ব কর্তব্য নেই এই ফ্যামিলির প্রতি? আমার কি মনে হয় জানো চেরিল, তুমি যদি আমার জায়গাতে থাকতে তাহলে সবাইকে খুন করতে, কিন্তু দেখো আমি কিন্তু সেটা করিনি। আমি শুধু চেয়েছি সবাইকে নিয়ে বেঁচে থাকতে। তখন চেরিল তার মাকে বলে, তুমি কখনো তোমার এই কষ্টের জীবন থেকে বাইরে বের হতে পারবে না, তাই তুমি জীবনে কোনোদিন সুখীও হতে পারবে না। চেরিল এবং চেরিলের ভাই তার মায়ের মনটাকে কখনোই বুঝতে চাইতো না। তারা তাদের এই ভাগ্যের জন্য একমাত্র তার মাকে দোষারোপ করত, কিন্তু তাদের মা যে তাদের থেকে কতটা বেশি কষ্ট বয়ে বেড়াতো সেটা তারা দুই ভাই বোন কোনোদিনও বুঝতে চাইতো না। এরপর সকালে চেরিল একটা শপে যায়, যেখানে চেরিলের এক্স হাজবেন্ড চেরিলের জন্য নিউ শু এবং কিছু জিনিসপত্র পাঠিয়েছে, সাথে চেরিলের জন্য একটা চিঠিও পাঠিয়েছিল। তারপর চেরিলের সাথে সেখানে একজন মহিলা হাইকারের দেখা হয়। এরপর তারা দুজন বাইরে এসে ড্রিঙ্কস করছিল। মহিলাটি তখন চেরিলের সম্পর্কে জানতে চায়। চেরিল বলে, আমার এমন কেউ নেই যে আমার বাসায় ফেরার অপেক্ষায় বসে আছে, তবে আমার মা সবসময় একটা কথাই আমাকে বলতো, তুমি দেখতে পাবে প্রতিদিনই সূর্য ওঠে এবং সূর্য অস্ত যায়, সুতরাং তুমি তোমার জীবনটাকে কোন দিকে নিয়ে যাবে সেটা একান্তই তোমার ব্যাপার। তুমি চাইলে তোমার জীবনটাকে ভালো দিকে নিয়ে যেতে পারো, আবার খারাপ দিকেও নিয়ে যেতে পারো। তারপর চেরিল সেই মহিলাটির কাছে তার সম্পর্কে জানতে চায়। তখন মহিলাটি বলে, আমি আমার জীবনটাকে নতুন করে উপভোগ করার জন্যই হাইকিং এ বেরিয়েছি। তখন চেরিল বলে, আমার মাই ছিল আমার জীবনের একমাত্র ভালোবাসা, আর আমি আমার জীবনে মাকে ছাড়া কোনো কিছুই ভাবতে পারতাম না। তখন চেরিল সেখানে দেখতে পায় একজন মা তার দুইটা বাচ্চাকে নিয়ে বসে আছে। তারপর চেরিলের মনে পড়ে সাইকিয়াট্রিস্ট তাকে কি বলেছিল। সাইকিয়াট্রিস্ট চেরিলের কাছে জানতে চায়, তোমার মায়ের মৃত্যুর কারণে কি তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে? চেরিল বলে, মানুষের জীবন নষ্ট হওয়ার তো আরো অনেক কারণ থাকতে পারে। সাইকিয়াট্রিস্ট বলে, আমি শুধু তোমার সম্পর্কে জানতে চেয়েছি। চেরিল বলে, আপনি কি বলতে চাচ্ছেন যে আমি খারাপ? তখন সাইকিয়াট্রিস্ট বলে, তুমি হিরোইনে আসক্ত এবং পরকীয়ায় আসক্ত। তাছাড়া কোনো ব্যক্তি বলা মাত্রই তুমি তার সাথে পরকীয়ায় জড়িয়ে যাও। তবে আমি বলতে পারবো না এই কাজগুলো করে তুমি সুখী হও কিনা। চেরিল বলে, এটা আপনার ভুল ধারণা, আর এই কাজগুলো যখন আমি করি তখন আমার মনে হয় আমি ভালো কাজ করছি এবং নিজেকে অনেক সুখী মনে হয়, আর যখন এই কাজগুলো আমি করতে না পারি তখন আমার মনে হয় আমি যেন মরে যাচ্ছি। সাইকিয়াট্রিস্ট জানতে চায়, আপনার হাজবেন্ড থাকা সত্ত্বেও কেন আপনি পরকীয়া করেন? চেরিল বলে, আলাদা আলাদা ব্যক্তির সাথে পরকীয়া করতে আমি পছন্দ করি। সাইকিয়াট্রিস্ট জানতে চায়, আপনার কি মনে হয় কেন তারা আপনাকে পছন্দ করে? চেরিল এই কথার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে পারে না, তাই সে সেখান থেকে উঠে চলে যায়। এরপর চেরিলের মনে পড়ে চেরিলের বাবা ছোটবেলায় তাদের সাথে কত খারাপ আচরণ করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তখন তার মা তাকে এবং তার ছোট ভাইকে নিয়ে সেখান থেকে চলে এসেছিল, কারণ তখন তার বাবা রেগে যেয়ে তাদের সবাইকে খুন করতে চাচ্ছিল। এরপর দেখা যায় চেরিল তার ছোটবেলার কথাগুলো ভাবতে ভাবতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তখন চেরিলের তার মায়ের কবরের কথাটা মনে পড়ে, আর চেরিলের মনটা খারাপ হয়ে যায়। হাইকিং এ আসার পর থেকে চেরিল ডায়েরি লেখা শুরু করে। এরপর চেরিলের মনে পড়ে সে যখন তার বয়ফ্রেন্ডের সাথে হিরোইন দিয়ে নেশা করেছিল, আর এই হিরোইন কেনার জন্য সে তার মায়ের জুয়েলারি চুরি করেছিল। চেরিল তার বার্থডে সেলিব্রেট করার জন্য কিছু টাকা রেখেছিল, কিন্তু আরেক হিরোইন তার গলায় ছুরি ধরে টাকাটা নিয়ে যায়। তাই চেরিল নেশা করার জন্য তার বয়ফ্রেন্ডের বাসায় এক সপ্তাহ ছিল। এরপর চেরিলের এক্স হাজবেন্ড চেরিলকে তার বয়ফ্রেন্ডের বাসা থেকে নিয়ে যায়, আর এত সব নোংরামি কাজ করার পরেও চেরিল তার এক্স হাজবেন্ডের কাছে জানতে চায় সে কেন এখানে এসেছে। তখন চেরিলের এক্স হাজবেন্ড বলে, আমি যে কেন এখানে
এখানে এসেছি তার সঠিক কারণ আমার জানা নেই। এরপর দেখা যায় চেরিলের পটে থাকা পানিও শেষ হয়ে গেছে, আর তখন সে আশেপাশে পানি খুঁজতে থাকে। এরপর সে পানির ট্যাঙ্ক খুঁজে পেলেও সেখানে কোনো পানি ছিল না। তখন সে অনেক কষ্টে সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর পানি খুঁজতে থাকে। একসময় তাকে টেন্টের উপরে জমে থাকা পানি খেতে হয়। আর এভাবে চলতে চলতে একসময় চেরিল একটা গর্তের ভিতরে নোংরা পানি দেখতে পায়। চেরিল তার জীবন বাঁচানোর জন্য সেই নোংরা পানি ফিল্টার করতে থাকে। তখন সেখানে আরো দুইজন হাইকারও আসে, আর চেরিলের মতো সেই গর্ত থেকে তারাও পানি নিতে থাকে। চেরিল বুঝতে পারে সেই হাইকারদের উদ্দেশ্য ভালো ছিল না, তাই চেরিল তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। অবশ্য চেরিল ভেবেছিল যে আজকে সে এখানেই থাকবে। এরপর চেরিল হাঁটতে হাঁটতে একটা রোডে চলে আসে। তখন সেখানে একজন গান করছিল এবং আশেপাশে অনেকেই বসে সেই গান শুনছিল। চেরিলও সেখানে দাঁড়িয়ে কিছু সময় গান শোনে। এরপর সে একটা পার্লারে যেয়ে ঢোকে। এরপর সে যখন তার ঠোঁটে লিপস্টিক লাগিয়ে গ্লাসে দেখছিল, তখন সেখানে পার্লারের একজন স্টাফ আসে আর চেরিলকে বলে, তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমাকে একটা কথা বলতে চাই। চেরিল বলে, বলো তুমি কি বলতে চাও। তখন স্টাফ বলে, পৃথিবীর সবচেয়ে সুন্দর লিপস্টিক মেয়েদের কোনো কাজে আসে না যদি কিনা সে তার নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রাখে। অর্থাৎ যে লিপস্টিকটা চেরিল তার ঠোঁটে লাগিয়েছিল সেটা হাইজিনিক ছিল না, কারণ এই লিপস্টিকটা এর আগে অনেকেই ঠোঁটে লাগিয়েছে। তখন স্টাফ বলে, আমি তোমার ভালোর জন্যই কথাটা বললাম। এরপর রোডে একটা ছেলের সাথে চেরিলের দেখা হয়। ছেলেটি তখন কনসার্টের প্রসপেক্টাস বিতরণ করছিল। এরপর ছেলেটি চেরিলকে একটা প্রসপেক্টাস দিয়ে তার নাম জানতে চায়। এরপর চেরিল তার নাম বলে ছেলেটিকে, আর বলে এর আগেও সে অনেক ছেলেদের সাথে রিলেশনশিপে ছিল, কিন্তু এখন সে আর কারোর সাথে রিলেশনশিপে যেতে চায় না। কিন্তু দেখা যায় এটা ছিল চেরিলের মুখের কথা। সে ঠিকই ড্রেস চেঞ্জ করে চলে গেছে কনসার্টে। তখন সেই ছেলেটির সাথে তার আবারও দেখা হয়। তারপর চেরিল সেই ছেলেটির সাথে তার বাসায় চলে আসে, আর পূর্বে তার যে অভ্যাস ছিল সেই কাজ সে আবারও করতে থাকে। মানুষ কথায় ঠিকই বলে যে কয়লা ধুলে কখনো ময়লা যায় না। চেরিলের ক্যারেক্টারও ঠিক তেমন। পরদিন সকালে চেরিলকে দেখা যায় ঝর্ণার পাশে তার এক্স হাজবেন্ডের নাম লিখতে। তারপর সে তার এক্স হাজবেন্ডের নাম মুছে দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তারপর দেখা যায় চেরিল বর্ষায় ভিজে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় সে একটা শপ দেখতে পায়। তখন ওই শপের মালিক সব ক্লোজ করে চলে যাচ্ছিল। তখন চেরিল লোকটিকে রিকোয়েস্ট করে তাকে কিছু জিনিস দেওয়ার জন্য। লোকটিও তখন রাজি হয় চেরিলকে কিছু জিনিসপত্র দেয়। তখন দেখা যায় চেরিলের মতো আরো তিনজন হাইকারও এসেছে জিনিসপত্র কিনতে। চেরিল তখন এই তিনজনের পক্ষ হয়ে আবারও লোকটির কাছে রিকোয়েস্ট করে যেন লোকটি এই তিনজনকেও জিনিসপত্র দেয়। রাতে চেরিল ওই তিনজন হাইকারের সাথে বসে ড্রিঙ্কস করে। চেরিল যখন রাতে টেন্টের ভিতরে শুয়েছিল তখন তার মনে পড়ে তার মায়ের পছন্দের ঘোড়াটির কথা। ঘোড়াটিকে তার মা অনেক বেশি পছন্দ করত আর অনেক বেশি ভালোবাসতো। কিন্তু চেরিলের মায়ের মৃত্যুর পর চেরিল এবং তার ছোট ভাই মিলে ঘোড়াটিকে গুলি করে মেরে ফেলে। তখন চেরিল বৃষ্টির ভিতরে বাইরে এসে সেখানে থাকা একটা ঘোড়াকে ঘরের ভিতরে নিয়ে আসে। পরদিন সকালে সেই লোকটি তার দোকান থেকে ডোনাট এবং কফি নিয়ে এসেছে চেরিলের জন্য। তারপর চেরিল যখন কাদার ভিতরে হাঁটছিল তখন তার মনে পড়ে তার মা তাদের দুই ভাই বোনকে নিয়ে কাদার ভিতরে কিভাবে খেলা করত। এমন সময় চেরিল বনের ভিতরে একটা দুম্বাকে দেখতে পায়, আর দুম্বাটির পিঠে ছিল ব্যাগ। যখন চেরিল দুম্বাটির সামনে যায় তখন সে পিছনে দুম্বার মালিককে দেখতে পায়। দুম্বার মালিক ছিল একজন বৃদ্ধ মহিলা, আর বৃদ্ধ মহিলার সাথে ছিল তার ছোট্ট একটা নাতি। বৃদ্ধ মহিলা চেরিলকে ধন্যবাদ জানিয়ে বলে তারা এখানে উইকেন্ডে সময় কাটাতে এসেছিল, কিন্তু হঠাৎ করে তাদের এই দুম্বাটি হারিয়ে যায়। তখন ছোট্ট ছেলেটি চেরিলকে বলে উনি আমার গ্র্যান্ডমম, আর আমার সমস্যা হলো আমি কোনো পথচারীর সাথে কথা বলি না। তখন চেরিল ছোট ছেলেটিকে বলে এটা তো তোমার একটা ভালো অভ্যাস, তাছাড়া তুমি পথচারীদের সঙ্গে কেন কথা বলবে, আর আমার অভ্যাসটাও ঠিক তোমার মতো। ছেলেটি তখন চেরিলের কাছে জানতে চায় তোমার বাবা মা কোথায়। তখন চেরিল বলে আমার বাবা মা কেউই বেঁচে নেই। তখন ছোট্ট ছেলেটি চেরিলের জন্য দুঃখ প্রকাশ করে। এরপর ছেলেটি বলে আমার মম একজন সিঙ্গার আর সে আমাকে অনেক গান শিখিয়েছে, আমি কি তোমাকে একটা গান শোনাতে পারি। চেরিল বলে হ্যাঁ অবশ্যই শোনাতে পারো। এরপর চেরিল তাদের কাছ থেকে বিদায় নিয়ে আবারও চলতে শুরু করে এবং হঠাৎ করে বসে সে কান্না করতে থাকে। কিন্তু এরপর সে আবারও হাঁটতে থাকে আর এগিয়ে যেতে থাকে সামনের দিকে। রাতের পরে দিন, দিনের পরে রাত, আর এভাবে সামনের দিকে এগিয়ে যেতে থাকে চেরিল। আর এভাবে তার জীবন থেকে 94টা দিন কেটে যায়। সে যখন বনের ভিতর দিয়ে হাঁটতো তখন তার মনে হতো তার মা সবসময় তার সাথেই আছে। সে যেন বনের ভিতরে সবসময় তার মাকেই ফিল করত। এরপর দেখা যায় চেরিল তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গেছে, অর্থাৎ এটাই ছিল হাইকিং এর লাস্ট প্লেস। চেরিল তখন হেঁটে ব্রিজের দিকে যেতে থাকে আর ভাবতে থাকে জীবনের মূল্যটা সে এতদিনে বুঝতে পেরেছে। একটা মাছকে বেঁচে থাকতে হলে যেরকম যথেষ্ট পানির প্রয়োজন, ঠিক তেমনই একটা মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য তার ফ্যামিলির প্রয়োজন। আর যদি চেরিল তার হাজবেন্ডের সঙ্গে ফ্যামিলি মেনটেন করে চলতো তাহলে হয়তো তাদের আজ একটা ছেলে এবং একটা মেয়ে থাকতো। ছেলেটার নাম রাখতো সে কারভার, আর মেয়েটার নাম সে তার মায়ের নামেই রাখতো ববি। এরপর চেরিল বলে আমার কাছে সবসময় মনে হতো আমি কখনো ফ্যামিলি মেনটেন করে চলতে পারবো না, তবে এখন আমার মনে হচ্ছে
হচ্ছে বনে জঙ্গলে এতগুলো দিন আমি কিভাবে কাটিয়ে আসলাম। এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সো দ্যাটস অল ফর টুডে। আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন। এরকম আরো ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।